সেই জায়গায় যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় বা রাজনীতি করার অধিকার হারায়, সেই জায়গায় তাহলে ভারতের পররাষ্ট্র নীতিটা কি হবে? চাইছে যে বাংলাদেশের নির্বাচন হলে কোন দলটা ক্ষমতায় আসে বা কোন দলটা ক্ষমতায় আসবে। যেহেতু আওয়ামী লীগ নেই, তাহলে অন্যান্য যে দলগুলো আছে, এই দলগুলোর মধ্য থেকে যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে তখন তারা কিন্তু এক ধরনের নেগোসিয়েশনস করবে বা কথাবার্তা করবে, চাপে রাখার জন্য, ভয় দেখানোর জন্য বা ডর দেখানোর জন্য ইন্ডিয়ান একটা পলিসি। এখন ইন্ডিয়া দেখছে যে বাংলাদেশের ভবিষ্যতে কারা সরকার, কোন সরকার ক্ষমতায় আসবে, তারা এটাকে কিভাবে রেজিস্ট করে বা এটাকে নিয়ে কিভাবে তারা কথাবার্তা বলে, তার উপর নির্ভর করবে যে সীমান্তে বাংলাদেশে আসলে ইন্ডিয়া কতটুকু চাপ দিবে। আপনি যে প্রশ্নটা করলেন, যে ভারতের মধ্যে এক ধরনের নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছে, কারণ আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন সময় বা শুনেছি যে গত জুলাই আগস্টে ভারত সরাসরি আওয়ামী লীগের যে পতিত সরকারকে সমর্থন করেছিল এবং এই মুহূর্তে শেখ হাসিনা সহ প্রায় অনেক, মানে আমার হিসাবে আমার ধারণা যে 50-60 হাজার হবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে পালিয়ে আছেন। এইরকম, এটা আমার মনে হয়। আর আওয়ামী লীগের দু একটা সূত্র বলেছে যে এই সংখ্যাটা আরো অধিক। তো এই যে বিশাল একটা সংখ্যক আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা পালিয়ে আছেন, তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে, গণহত্যার অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে। তো এদেরকে আশ্রয় দিয়েছিল ভারত, এবং ভারত হয়তো বা প্রথম দিকে তাদের যে পররাষ্ট্রনীতির যে বাংলাদেশের বিষয়ে ভারত, আমি মনে করি বরাবরই ভুল পররাষ্ট্রনীতি অনুসরণ করে, যে তারা তাদের নিরাপত্তার জন্য বা তাদের যে সার্বিক অবস্থার জন্য বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল জায়গা থেকে। তো সেই জায়গা থেকে তারা বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল বা জনগণকে আস্থায় না নিয়ে তারা বরাবরই আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন করেছে, তাদের প্রতি তাদের যে সর্বাত্মক সহযোগিতা ছিল সেটা করেছে। এবং সেই কারণেই কিন্তু যে এই 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের যে বাংলাদেশ নিয়ে যে পররাষ্ট্রনীতি, সেখানে এক ধরনের কিন্তু আপনি অনিশ্চয়তা আছে। নমনীয়তাটা কোথায় দেখলেন, মানে না, আমি ইতিবাচক শেষ সম্পর্ক? আসছি। সেই অনিশ্চয়তার জায়গা থেকে ধরেন যে আমরা এই মুহূর্তে ধরে নিতে পারি যে বাংলাদেশে সহসাই আর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না। আর তাদের বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ আছে, যেই ধরনের কাজকর্ম, এগুলার যদি বিচারের আওতায় নিয়ে আসা হয়, তাহলে পরে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে ফেরা সম্ভব না। কারণ ইতিমধ্যে একটা দাবি আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে, সেই জায়গায় যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় বা রাজনীতি করার অধিকার হারায়, সেই জায়গায় তাহলে ভারতের পররাষ্ট্র নীতিটা কি হবে? আমার মনে হয় ভারতের যারা পলিসি মেকার আছেন, তাদের সেই নীতি নির্ধারকরা হয়তো বা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি দেরিতে হলেও অনুধাবন করতে পেরেছেন। যে তারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, তাহলে আওয়ামী লীগের পক্ষে আর বাংলাদেশের রাজনীতিতে ফেরা সম্ভব না। তো ওই অবস্থায় সেক্ষেত্রে হয়তো বা তারা যেটা বলছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, বিভিন্ন গণমাধ্যমে যেটা প্রকাশিত হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের একটা উদ্যোগ ভারতের দিক থেকে পরিলক্ষিত হচ্ছে। তাদের সেনাপ্রধান বলেছেন যে দেশে নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে তাহলে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। বা আজকে আপনি যেটা বললেন, ওদের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। এবং মার্কিন যে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত এসেছেন দিল্লিতে, তারও কিন্তু কাজ হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যকার যে সম্পর্কটা, এখানে যদি আমরা একটা ত্রিপক্ষীয় রাজনীতি বিবেচনা করি, যে বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে, ভারতের একটা প্রতিবেশী হিসেবে ভূমিকা আছে। তো সেই জায়গায় যদি ওই জায়গা থেকে আমরা বিবেচনা করলে যুক্তরাষ্ট্রের তো একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বা এই যে ডেমোক্রেসিতে আমাদের উত্তরণের জন্য, এই ফেসিবাদকে অতিক্রম করে। তো ওই জায়গাটা থেকে যুক্তরাষ্ট্র নিযুক্ত যে ভারত, এই যুক্তরাষ্ট্রের যে বা দিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছেন, উনি কিন্তু পরিষ্কারভাবেই বলেছেন যে ইন্ডিয়া এবং ইউএসএ দুইটাই বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চায়। তার মানে তাদের এখন একটা পরিকল্পনা হচ্ছে বা তারা ভাবছেন
যে তারা বাংলাদেশ নিয়ে বিশেষ করে উনি এটা এইটাও কিন্তু বলেছেন যে, আমি যদি একটু যোগ করতে চাই, যে আগে কি হয়েছে এখন সেটা দেখার সময় নেই, এখন হচ্ছে দ্রুত একটা নির্বাচন। মানে জি, তার মানে এটা কেন বলছে, ধরেন ভারতও বলেছে এবং যুক্তরাষ্ট্রও বলছে, এটার আমার যেটা আমি যেটা বুঝতে পারছি যে বাংলাদেশ নিয়ে তাদের দীর্ঘমেয়াদে পরিকল্পনা কি হবে বা ফরেন পলিসিটা কি হবে সেটা এখন আমাদের যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এরা কিন্তু খুবই স্বল্প সময়ের সরকার। সেটা 6 মাস, 1 বছর, এরকম একটা মেয়াদ, 1.5 বছর, 2 বছর বলা হচ্ছে। তো এইরকম একটা সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, ওইগুলা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা করা যায় না বা দর কষাকষি করা যায় না। এখন ওরা যেই কারণে একটা নির্বাচিত সরকারের কথা বারবার বলছে, যে ওরা চাইছে যে বাংলাদেশের নির্বাচন হলে কোন দলটা ক্ষমতায় আসে বা কোন দলটা ক্ষমতায় আসবে। যেহেতু আওয়ামী লীগ নেই, তাহলে অন্যান্য যে দলগুলো আছে, এই দলগুলোর মধ্য থেকে যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে তখন তারা কিন্তু এক ধরনের নেগোসিয়েশনস করবে বা কথাবার্তা করবে, যোগাযোগ করবে, তাদের নীতি পলিসি, বাংলাদেশে যারা ক্ষমতায় থাকবে তারা কোন মতাদর্শের, কিভাবে তারা বিষয়টাকে বিবেচনা করে। মানে এটা তো একটা দ্বিপাক্ষিক বিষয়। আপনার ডিপ্লোমেসিতে আপনার প্রতিপক্ষ, মানে প্রতিপক্ষ বলতে আমরা এখানে যুদ্ধের কথা বলছি না, আর ডিপ্লোমেসিতে আপনি যখনই কারোর সঙ্গে নেগোশিয়েট করবেন সেই কিন্তু আপনার কাউন্টার পার্ট। তো আপনার যে প্রতিপক্ষর নীতি পলিসির উপর কিন্তু আপনার নীতি পলিসি বা আপনার পরবর্তী স্টেপস গুলা নির্ভর করে। তো এই জন্যই কিন্তু তারা, আমার কাছে যেটা মনে হচ্ছে, যে বারবার তারা এই মানে নির্বাচিত সরকারের কথা বলছে। আমি যেটা আগে বললাম, নির্বাচিত সরকার থাকলে তাদের জন্য অনেক সিদ্ধান্ত নিতে সহজ হয়। ধরেন আমরা যেটা জানি যে বাংলাদেশকে সবসময় ভারত চাপে রাখার চেষ্টা করে। এর একটা অন্যতম বড় উদাহরণ হচ্ছে আপনার সীমান্তে হত্যা। আপনি দেখবেন বাংলাদেশে ক্ষমতায় যারাই থাকুক, বিএনপি থাকুক বা সর্বশেষ যে যে ফেসিবাদী আওয়ামী লীগ ছিল, তাদের আমলেও কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয় নাই। আমি খুব সম্ভবত গতকাল দেখলাম গণমাধ্যমে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, 11 বছরে 289 জন মানুষকে হত্যা করেছে ভারতীয় বাহিনী বাংলাদেশ সীমান্তে। এটা কিন্তু একটা শান্তিপূর্ণ সীমান্ত। তো এই যে বাংলাদেশ সীমান্তে যে তারা অহরহ বাংলাদেশের মানুষ মারছে, এই সরকারের আমলেও মেরেছে। এটা কিন্তু বাংলাদেশকে সবসময় চাপে রাখার জন্য, ভয় দেখানোর জন্য বা ডর দেখানোর জন্য ইন্ডিয়ান একটা পলিসি। এখন ইন্ডিয়া দেখছে যে বাংলাদেশের ভবিষ্যতে কারা সরকার, কোন সরকার ক্ষমতায় আসবে, তারা এটাকে কিভাবে রেজিস্ট করে বা এটাকে নিয়ে কিভাবে তারা কথাবার্তা বলে, তার উপর নির্ভর করবে যে সীমান্তে বাংলাদেশে আসলে ইন্ডিয়া কতটুকু চাপ দিবে। মানে এই 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 কারণে আমি মনে করি যে তারা নির্বাচনের কথা বলছে। আর নমনীয় হওয়ার কথা এই জন্য বললাম যে আওয়ামী লীগকে নিয়ে তাদের যে অনড় একটা অবস্থান ছিল, তাদের ধরেন কয়েকদিন আগে কংগ্রেসের একজন নেতা মণিশঙ্কর আয়ার, উনি বলেছেন যে শেখ হাসিনা যতদিন থাকতে চায় ততদিন তাকে আমরা রাখবো এবং তাকে আমরা সুযোগ সুবিধা দিব, আশ্রয় দিব। এখন বাংলাদেশ যদি, ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে চায় এবং নমনীয় হতে চায়, বা বাংলাদেশে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচিত পলিটিক্যাল পার্টির সঙ্গে তারা যদি একটা সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে কিন্তু এই যে যাদেরকে তারা আশ্রয় দিয়েছে, শেখ হাসিনার সহ, এই বিষয়টার একটা সমাধানে আসতে হবে, মীমাংসা করতে হবে। কারণ বাংলাদেশ সরকার থেকে ইতোমধ্যেই আমি যতটুকু জানি যে ট্রাইব্যুনালের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদের বিচার চলছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকার অবশ্যই চাইবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়া হোক ভারতের পক্ষ থেকে। তো এর পাশাপাশি আরো যারা পালিয়ে আছেন আওয়ামী লীগের, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, শিক্ষার্থী হত্যার অভিযোগ আছে, বড় বড় দুর্নীতির অভিযোগ আছে, বিভিন্ন সময়ে গুম খুনের অভিযোগ আছে, এরা যারা ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু ফিরিয়ে দিতে হবে এবং এটার একটা সমাধানে পৌঁছাতে হবে। তাহলেই পরে আমি মনে করি বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, যে আমরা স্বাভাবিক নর্মালাইজেশনের কথা বলছি, সেইটা আমি মনে করি সম্ভব। অন্যথায় যদি তারা এটা না করে, তাহলে কিন্তু সেই অবিশ্বাস বা অনাস্থার জায়গা থেকেই যাবে। জি, অসংখ্য ধন্যবাদ।